হ্যালো বন্ধুরা, আমার নাম মোহিনী। আমার বয়স ২৪ বছর। আমার ১৮ বছরের ভাতিজা আমার লাল ঘোড়ার উপরে চাপার জন্য পাগলের মতো করত। আমি তাকে বাচ্চা ভেবে অনেক বড় ভুল করেছিলাম। সে যখন প্রত্যেক দিন আমাকে দেখে জেদ করত যে আমার লাল ঘোড়া উপরে চাপাতে চায়, তখন আমি তাকে একদিন সুযোগ দিয়েছিলাম আমার লাল ঘোড়ার উপরে চাপা। সে যখন আমার লাল ঘোড়ার উপরে চেপেছিল তখন আমার দম বন্ধ হয়ে গিয়েছিল। আমার ভাতিজাকে বাচ্চা ভেবে আমি অনেক বড় ভুল করেছিলাম। সেদিন সে লাইট বন্ধ করে আমার লাল ঘোড়ার উপরে চেপে যা করেছিল তাতে আমার চোখ মুখ লাল হয়ে গেছিল। আমি খুব সুন্দরী ছিলাম বলে বরদা আমার বিয়ে আদিত্যের সঙ্গে দিয়েছিল। আদিত্য খুব ধনী পরিবার থেকে বিলং করত। তার বাবা মা ছিল না, কিন্তু তাদের অনেক সম্পত্তি ছিল। কিন্তু আদিত্য নিজেও অনেক বড় কোম্পানিতে চাকরি করত। আমি গরিব হওয়া সত্ত্বেও আদিত্য আমাকে পছন্দ করেছিল, কারণ আমি দেখতে খুব সুন্দরী ছিলাম। সে আমাদের কাছে কোনো অর্থের দাবি করেনি। আমার বিয়ে নো ডিমান্ডেই হয়েছিল। আমি তো খুব খুশি ছিলাম এটা ভেবে যে আমার বিয়ে আদিত্যের সঙ্গে হচ্ছে। প্রত্যেকটা মেয়ের মতো আমিও নিজের বিয়ের জন্য খুব উত্তেজিত ছিলাম। তারপর বিয়ের পরে আমি যখন শ্বশুর বাড়ি চলে আসি, তখন আদিত্যের বিশাল বড় বাড়ি দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। আমি গরিব ঘরের মেয়ে ছিলাম, তাই এত বড় ঘরে বিয়ে হবে আমি কোনোদিন আশা করিনি। আমাদের বিয়ের জন্য ননদ বাড়ি এসেছি। আমার নন্দের বিয়ে হয়ে গিয়েছিল। আমাদের বিয়ে ২ বছর আগেই নন্দের বিয়ে হয়েছিল। বিয়ের প্রথম দিন ফুলসজ্জার রাতে আমাদের বেডরুম দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আদিত্য পুরো ঘরটাকে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছিল এবং বিছানাটা এত সুন্দরভাবে সাজিয়েছিল যে আমি স্বপ্নেও ভাবিনি যে আমার ফুলসজ্জার রাত এত সুন্দর ঘরে হবে। তারপর আদিত্য যখন রুমে এসেছিল তখন আমি লম্বা ঘোমটা দিয়ে বিছানাতেই বসেছিলাম এবং মনে মনে খুব খুশি ছিলাম। তারপর আদিত্য আমার কাছে এসে আমার হাত ধরে বলেছিল, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কোনোদিন কোনো কিছুর অসুবিধা হতে দিব না। তারপর বর আমার উপরে অনেক ভালোবাসা লুটিয়েছিল। প্রথমে তো আমার একটু লজ্জা লাগছিল, কিন্তু ধীরে ধীরে আদিত্য যত আমার কাছে এসেছিল আমার লজ্জা কেটে গেছিল। সারা রাত আমরা একে অপরকে অনেক ভালোবাসা দিয়েছিলাম। তারপর সকাল হতেই বর বলেছিল সে নাকি সেই দিনই বিদেশে চলে যাবে, তার জরুরি কাজ আছে। বর বিদেশে চলে যাবে সেটা শুনে তো আমি খুবই আশ্চর্য হয়েছিলাম, কারণ সেই কথাটা বিয়ের আগে বলেনি যে বিয়ের পরের দিনই সে বিদেশে চলে যাবে। বর বিদেশ চলে যাবে এই কথা শুনে আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছিলাম। বর তখন আমাকে অনেক বুঝিয়েছিল যে সে কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে এবং তার জন্য নাকি এই মিটিংটা খুবই জরুরি। বিয়ের পরে যখন কোনো স্বামী তার স্ত্রীকে রেখে বাইরে চলে যায়, সেটার কষ্টটা আমি খুব ভালোভাবেই জানতাম। সেদিন ভোরবেলা আমি বরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম সে যাতে আমাকে এভাবে একা ছেড়ে বিদেশে না যায়, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। উল্টে সে আমাকে বুঝিয়েছিল যে তাকে বিদেশে যেতেই হবে। তারপর সেদিন সারা রাত বরের সঙ্গে কথাবার্তা বলতে বলতে সকাল হয়ে যায়। তারপর বর তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বিদেশে যাওয়ার জন্য তৈরি হয়। বর যতক্ষণ তৈরি হচ্ছিল আমি ততক্ষণ এই কথাটা ভেবে কেঁদে যাচ্ছিলাম যে বিয়ে হয়েছে একটা দিনও হয়নি, আর বর আমাকে ছেড়ে বিদেশে চলে যাবে। তাহলে আমি এত বড় বাড়িতে কিভাবে একা থাকব? কারণ আমার ননদ তো আর ২ দিন পরে তার নিজের শ্বশুর বাড়ি চলে যাবে বলেছিল, আর এমনিতেও আমি ননদকে কতদিন এই বাড়িতে রাখতাম। তার নিজেরও স্বামী আছে, সংসার আছে, সে নিজের স্বামী ও শ্বশুর বাড়ি ছেড়ে আমার কাছে তো বেশি দিন থাকতে পারত না। আমার তো এই কথাটা ভেবে খুব রাগ হচ্ছিল যে বর আগে কেন বলেনি যে সে আমাদের বিয়ের পরের দিন বিদেশে চলে যাবে। তারপর বর বিদেশে যাওয়ার আগে আমাকে একটা কথা বলেছিল যে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমার ভাতিজাকে এ বাড়িতে ডেকেছে। সে নিজের পড়াশোনা এখান থেকেই করবে এবং তোমার খেয়ালও রাখবে। সে কালকে এখানে চলে আসবে, তাই তুমি একদম চিন্তা করো না। আমি তোমার কথা ভেবেই আমার ভাতিজাকে এখানে ডেকেছি, যাতে তোমাকে এত বড় বাড়িতে একা মনে না হয়। আমার অনেক বারণ করা সত্ত্বেও বর আমাকে একা রেখে বিদেশে চলে যায়। পরের দিন সকালবেলা আমার নন্দ তার শ্বশুর বাড়ি চলে যায়। সেদিন আমার বরের ভাইপোর আসার কথা ছিল। সেদিন আমি বাড়িতে একদম একা ছিলাম, তাই ভাবলাম আস্তাবলে যে লাল রঙের ঘোড়া আছে তাকে একবার দেখে আসি। আসলে আমাদের বাড়ির পিছন দিকে একটা আস্তাবল ছিল। ওই আস্তাবলে ২টো লাল রঙের মেয়ে ঘোড়া ছিল। আমার বর পশু পাখিদের খুবই ভালোবাসত এবং আমার বরের ঘোড়ার খুব শখ ছিল।
ওই আস্তাবলে নাকি এর আগে আরও অনেক ঘোড়া ছিল, কিন্তু আমার বর তাদের সময় দিতে না পারায় এখন মাত্র 2টো ঘোড়ায় এসে ঠেকেছে। তারপর ঘোড়া দুটোর দেখাশোনা করার পরে আমি যখন ঘরে গেলাম, তখন অত বড় বাড়িটা দেখে আমার বড্ড ভয় লাগছিল। মনে হচ্ছিল বরের অত বড় বাড়িটা আমাকে যেন গিলতে আসছে। তারপর বরের কথা মনে করে আমি আবার যখন কাঁদতে শুরু করেছিলাম, ঠিক ওই সময় আমাদের বাড়ির বেল বেজে উঠল। বাড়ির দরজা খুলতেই দেখলাম একটা হাট্টা কাট্টা ছেলে আমার সামনে দাঁড়িয়েছি। তাকে দেখে আমি আন্দাজ লাগিয়েছিলাম যে সে আমার বরের ভাইপো, কারণ বিয়ের সময় আমি তাকে একবার দেখেছিলাম। বর তো বলেছিল তার ভাইপো নাকি 17 বছর বয়স, কিন্তু তার শরীর স্বাস্থ্য দেখে কোনো মতেই মনে হয়নি যে সে 17 বছরের যুবক ছিল। ঘরের দরজা খুলতেই সে আমার দিকে তাকিয়ে বলল, চাচি তোমাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে, তুমি ভীষণ সুন্দরী। আমার চাচা খুব ভাগ্যবান যে তোমার মতো সুন্দরী বউ পেয়েছে। তার মুখে নিজের প্রশংসা শুনে আমি একটু লজ্জা পেয়ে বললাম, আমার প্রশংসা পরে করবে, তুমি এখন ভেতরে চলে এসো। রাহুলের বাড়ি আসার পরে বরকে ফোন করে বলেছিলাম যে তার ভাইপো বাড়ি চলে এসেছে। বরের ভাইপোর নাম রাহু। আমার ভাসুরের ছেলে মানে রাহুলের এই বাড়িতে আসার পরেও আমি বরকে প্রায় ফোন করে কান্নাকাটি করে বলতাম যে সে যাতে বাড়ি ফিরে চলে আসে। তখন বর আমাকে একটাই কথা বলতো, তার কাজ শেষ না হওয়া পর্যন্ত সে নাকি বাড়ি ফিরে আসতে পারবে না। এদিকে রাহুলের আসার পরে সে আমার সঙ্গে এত কথা বলতো ও গল্প করত যে আমার হাসতে ইচ্ছে না করলেও আমি মাঝে মধ্যে হেসে ফেলতাম, কারণ পরের বিদেশে চলে যাওয়ার পরে আমার মন খুব খারাপ থাকত, যেহেতু আমি বরকে কাছে পেতে চাইতাম। এদিকে ধীরে ধীরে রাহুল তার প্রত্যেকটা কথা আমার সঙ্গে শেয়ার করত এবং সে প্রত্যেকটা দিন আমার সৌন্দর্যের খুবই প্রশংসা করত। ধীরে ধীরে আমার মনে হতে লাগলো যে সে হয়তো আমার কাছে আসার চেষ্টা করছে, কারণ আমি যখনই রান্নাঘরে রান্না করতাম তখন সে হঠাৎ করেই আমার কাছে এসে দাঁড়িয়ে যেত এবং আমাকে ভয় খাইয়ে দিত। আমি তো তাকে বাচ্চা ভেবে কিছু বলতাম না, কিন্তু তার এই জিনিসগুলো আমার ভীষণই খারাপ লাগত। সে আমাদের এখানে একটা কলেজে অ্যাডমিশন নিয়েছিল। সে বাড়ির বাইরে গেলে আমাকে কিন্তু বলে যেত। একদিন আমি যখন আস্তাবলে আমার লাল ঘোড়াটার পিঠে হাত বুলিয়ে তাকে একটুখানি আদর করছিলাম, তখন রাহুল আমার কাছে এসে বলেছিল, চাচি এই লাল ঘোড়াটা ঠিক তোমার মতোই সুন্দরী, তুমি যেমন ভীষণ সুন্দরী, তোমার এই লাল ঘোড়াটাও খুবই সুন্দরী। একদিন আমি তোমার এই লাল ঘোড়ার উপর বসবই এবং অপসারণ করবই। চাচি তুমি আমাকে কবে তোমার এই লাল ঘোড়ার উপরে বসতে দেবে? আমি তো রাহুলের কথা শুনে তার কথাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সে প্রত্যেক দিন আমাকে এই একটাই কথা বলতো যে চাচি তুমি আমাকে কবে তোমার লাল ঘোড়ার উপরে বসতে দেবে। আমি তো প্রত্যেকবার হেসে তার এই কথাটাকে উড়িয়ে দিতাম, কিন্তু ধীরে ধীরে তার এই কথার মানে আমার খুব খারাপ লাগতে শুরু হয়। আমি তখন ঘরের ভিতরে দরজা বন্ধ করে বরকে ফোন করতাম এবং কাঁদতাম, কিন্তু আমি নিজের মনের কথাগুলো বরকে কোনোদিন বলতে পারতাম না। একদিন রাত্রিবেলা আমি যখন নিজের ঘরে ঘুমিয়েছিলাম, তখন মনে হলো ভাইপোর ঘর থেকে মানে রাহুলের ঘর থেকে যেন কিছু একটা আওয়াজ আসছে। আমি ওই আওয়াজ শুনে তো ভয়ে চুপচাপ শুয়ে পড়েছিলাম, আমার তো সাহস হয়নি এটা দেখার যে তার ঘর থেকে ওটা কিসের আওয়াজ আসছে। এমনকি এই বেশ কিছু দিনে আমি তার একটা জিনিস লক্ষ্য করেছি না, সে প্রত্যেক দিন মোবাইলের মধ্যে কিছু না কিছু দেখত এবং আমি যখনই তার পাশে যেতাম সে ঘাবড়ে গিয়ে মোবাইলটাকে বন্ধ করে রেখে দিত। জানি না সে মোবাইলের মধ্যে এমন কি দেখত যে আমাকে দেখা মাত্রই সে মোবাইলটাকে বন্ধ করে রেখে দিত। আমি তাকে কোনো কিছু জিজ্ঞেস করার সাহস পাইনি, কারণ জানি না কেন আমার মনের মধ্যে এটা ভয় ছিল যে আমি বাড়িতে একা আছি, আমার বর বিদেশে আছে এবং আমি যদি তাকে কোনো কিছু জিজ্ঞেস করতে যাই এবং সে যদি আমার সঙ্গে কোনো কিছু খারাপ করে বসে, তাহলে আমি তো কাউকে মুখ দেখানোর যোগ্য থাকব না, কারণ মানুষ তো সব সময় মেয়েদের কি খারাপ মনে করবে। আমি তো বুঝতে পারছিলাম না এই কথাগুলো আমি কাকে বলবো, কার সঙ্গে আমি এই কথাগুলো শেয়ার করব। তারপর সেদিন রাত্রিবেলা অনেক বৃষ্টি হচ্ছিল এবং সেদিনও অর্ধেক রাতে রাহুলের রুম থেকে একটা অন্যরকম আওয়াজ আসছিল। ভেবেছিলাম আজকে দেখ এই যে সে রুমের মধ্যে এমন কি করে এবং তার রুম থেকে এটা কিসের শব্দ আসে, কিন্তু ওই রাতের অন্ধকারে আমার নিজের রুম থেকে বেরোনোর একদম সাহস হয়নি। উল্টে আমি বরকে ফোন করে অনেক রিকোয়েস্ট করে বলেছিলাম যে সে যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে আসে, কিন্তু সে প্রত্যেকবার একটাই কথা বলতো। পরের দিন সকালবেলা আমি যখন রান্নাঘরের জলখাবারের আয়োজন করেছিলাম, তখন রাহুল রান্নাঘরে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল,
চাচি তুমি কবে লাল ঘোড়াটার উপরে চাপতে দেবে? আমার আর সবুর হচ্ছে না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমার খুব ইচ্ছে করে। তার কথা শুনে আমার বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠেছিল। কারণ আমি অত বড় বাড়িতে একাই ছিলাম এবং আমার ভাসুরের ছেলের মুখ থেকে ওই ধরনের কথা শুনে মনে মনে ভীষণ ভয় পেয়েছিলাম। কিন্তু আমি তাকে ধরা দিইনি যে আমি তার কথায় ভয় পেয়েছি বা আমি তার মনের নোংরা চিন্তাধারা বুঝতে পেরে গেছি। তারপর আমি ইচ্ছে করে হেসে তার ওই কথাকে উড়িয়ে দিয়েছিলাম। সেদিন রাহুল যখন কলেজ চলে গেছিল তখন আমি ঘরে একা বসে খুব কেঁদেছিলাম। কারণ এই কথাগুলো আমি কাকে বলতাম, এই কথাগুলো শোনার মতো আমার পাশে কেউ ছিল না। ভেবেছিলাম বরকে রাহুলের ব্যাপারে সব কিছু বলে দেব, কিন্তু বর যদি আমাকেই খারাপ ভেবে বসে, এই ভয়ে আমি বরকেও কিছু বলতে পারিনি। আমি চুপচাপ এগুলো সঙ্গে করছিলাম। এদিকে প্রত্যেক দিন রাতে রাহুলের ঘর থেকে আজব ধরনের আওয়াজ শুনতে পেতাম। ওই আওয়াজ শুনে আমি ভয় পেয়ে চুপচাপ নিজের ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়তাম। আর ভাবতাম আমার বর যদি কাছে থাকতো তাহলে আজ আমার এতটা ভয় লাগতো না। আজ আমার এতটা একা মনে হতো না। এভাবে বেশ কিছু দিন চলার পরে সেদিন রাত্রিবেলাতেও যখন রাহুলের ঘর থেকে একটা অন্যরকম আওয়াজ আসছিল, তখন আমি না পেরে নিজের মনটাকে শক্ত করে ভেবে নিয়েছিলাম, আর যাই হোক না কেন আজ আমি এই যে আমার ভাইপোর ঘর থেকে এটা কিসের শব্দ আসে এবং সে রাতের বেলা তার ঘরের মধ্যে কি করে। আমি মনে মনে তার ব্যাপারে যেটা ভেবেছিলাম সেটা কি একদম সঠিক ছিল না আমি রাহুলকে ভুল ভেবেছিলাম এটা যাচাই করার জন্যই আমি সেদিন তার সত্যিটা নিজের চোখেই দেখতে চেয়েছিলাম। তারপর নিজের রুম থেকে বেরিয়ে আমি যখন আসতেই করে তার রুমের দিকে গেলাম তখন দেখলাম ভিতর থেকে তার রুমের দরজাটা লক করা ছিল। ঘরের জানালার দিকে যেতে দেখলাম জানালাটাও ভেতর থেকে বন্ধ করা ছিল। কিন্তু জানালার মধ্যে যে একটা ছোট্ট ফুটো ছিল সেই ফুটোর মধ্যে চোখ রেখে ভেতরে দৃশ্যটা দেখতে আমার ভেতর কেঁপে উঠেছিল। কারণ জানি না সে মোবাইলের মধ্যে এমন কি ভিডিও দেখছিল এবং মোবাইলের মধ্যে ওই ভিডিওগুলো দেখার পরে সে উদ্ভট কাণ্ড করছিল এবং মুখ থেকে আজব ধরনের শব্দ বের করেছিল। তাকে ওই অবস্থায় দেখে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। আমি তখন ভয় পেয়ে তাড়াতাড়ি করে নিজের ঘরে এসে রুমের দরজা বন্ধ করে ওই দরজার পাশে বসে নিজের মুখটাকে চেপে ধরে কাঁদতে শুরু করেছিলাম। কারণ আমি বুঝে গিয়েছিলাম রাহুলকে বাচ্চা ছেলে মনে করে আমি অনেক বড় ভুল করেছিলাম। কারণ সে যখন ইচ্ছে তখন আমার ঘরের ভিতরে চলে আসতো এবং সারা দিন আমার সঙ্গে গল্প করত। আমি কিন্তু এই জিনিসগুলোকে অত গুরুত্ব দিতাম না। সেদিন রাত্রে বেলা তার ওই সব কাণ্ডকারখানা দেখার পরে আমি ভেবে নিয়েছিলাম সকালবেলা তাকে অবশ্যই জিজ্ঞেস করব যে সে রাত্রের বেলা মোবাইলে কি দেখছিল এবং সে মুখের মধ্যে কেন এইসব উদ্ভট আওয়াজ করছে। সেদিন সারা রাত ভয়ে আমার ঘুম হয়নি, কারণ আমার রাহুলের প্রতি মনের মধ্যে একটা ভয় বসেছিল। সকালবেলা আমি যখন আমার ঘোড়া দুটোকে দেখতে গিয়েছিলাম তখন তাদের একটু সেবা যত্ন করার পরে ঘরে ফিরে আসতে দেখি রাহুল দরজার সামনে দাঁড়িয়ে ছিল। সে আমাকে সকালবেলা দেখে চমকে গিয়ে বলল, চাচি কী ব্যাপার, তুমি এত সকালে উঠে পড়েছ? তুমি তো এত সকালে উঠ না। আমি তখন রাহুলকে বললাম, তুমি এত সকালে উঠে কি করছো? তোমার এত সকালে ওঠার কি দরকার পড়েছে? রাহুল তখন আমাকে বলল, আমি তো প্রত্যেক দিন সকালে উঠি, এবং বলল, আমার সুন্দরী চাচি, আমি তো তোমার লাল ঘোড়ার উপরে চেপে অশ্বারোহণ করতে চাই। সকাল সকাল তোমার লাল ঘোড়ার উপরে চাপ দিয়ে দারুণ লাগবে। রাহুলের মুখ থেকে এসব কথা শোনার পরে আমি নিজের রাগ আর সামলাতে না পেরে বললাম, তোমার খুব ইচ্ছে না আমার লাল ঘোড়ার উপরে চাপার? আমি আজ দেখতে চাই তুমি কিভাবে আমার লাল ঘোড়া উপরে চাপো। চলো আমাকেও দেখাও। আমার কথা শোনার পরে রাহুল বলল, চাচি তুমি কি সত্যিই দেখতে চাও, নাকি তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? আমি তখন অনেক বেশি রেগে গিয়ে রাহুলকে বললাম, আমি কোনো কিছুই ইয়ার্কি করছি না। আমি সত্যিই দেখতে চাই যে তুমি কিভাবে লাল ঘোড়ার উপরে চাপবে। কারণ তুমি যখন থেকে এসেছো তোমার মুখে একটাই কথা শুনে আমি এই কথাটাকে হেসে উড়িয়ে দিচ্ছি। আমার সব কথা শোনার পরে রাহুল আমার হাত ধরে বাইরে নিয়ে গিয়ে যা করেছিল, আমি সেটা দেখেই তো অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। সে আমাকে বাইরে নিয়ে গিয়ে আমার লাল ঘোড়ার উপরে চেপে বসে অশ্বারোহণ করেছিল এবং সে ওই ঘোড়ার পিঠে চেপে এত সুন্দরভাবে অশ্বারোহণ করেছিল যে আমি তো হা হয়ে তার দিকেই তাকিয়েছিলাম। কিছুক্ষণ অশ্বারোহণ করার পরে সে যখন ঘোড়ার পিঠ থেকে নেমে আমার সামনে এসে দাঁড়াল তখন আমি তাকে বললাম, তুমি এই লাল ঘোড়ার পিঠে চাপার কথা বলেছিলে, আর তুমি কিভাবে ঘোড়ার পিঠে চেপে অশ্বারোহণ করতে পারলে? কারণ তোমার বাড়িতে তো ঘোড়া নেই। রাহুল তখন বলল, আমি যখন থেকে এখানে এসেছি তোমার ওই লাল ঘোড়া দুটো দেখে পাগল হয়ে গেছে।
কারণ আমিও ঘোড়া খুব ভালোবাসি। শুধু ঘোড়া কেন, যে কোনো পশু পাখি ও প্রাণী আমার খুবই ভালো লাগে। আমার কাকু যেমন ঘোড়া ও পশু পাখিদের খুব ভালোবাসে, ঠিক আমারও খুব ভালো লাগে। আমি যখন ছোটবেলায় দিদার বাড়ি যেতাম তখন আমার দাদুরও একটা লাল রঙের ঘোড়া ছিল, এবং দাদু আমাকে ওই ঘোড়ার পিঠে চাপিয়ে অশ্বারোহণ করাতো। এবং ছোটবেলা থেকেই আমার অশ্বারোহণ করতে খুব ভালো লাগত। কারণ আমি যখন দাদুর কাছে কয়েক বছর ছিলাম তখন সেখানে দাদুর সঙ্গে ঘোড়ার পিঠে চেপে অশ্বারোহণ করা শিখেছিলাম। কিন্তু জানি না কী কারণে দাদুর ওই লাল রঙের ঘোড়াটা একদিন হঠাৎ করেই মারা যায়। আমি যখন দাদুকে জিজ্ঞেস করেছিলাম যে ঘোড়াটা কী কারণে মারা গিয়েছিল, তখন দাদু বলেছিল ঘোড়াটা নাকি অসুস্থ ছিল এবং একদিন হঠাৎ করে আস্তাবলে গিয়ে দেখি যে সেই ঘোড়াটা মৃত অবস্থায় পড়ে রয়েছে। সেদিন ঘোড়াটার মৃতদেহ দেখে আমার দাদু আমি অনেক কেঁদেছিলাম। দাদুর কষ্ট দেখে আমার ভীষণ কষ্ট হয়েছিল। আমি যখন দাদুর মতোই ঘোড়ার পিঠে চেপে অশ্বারোহণ করা শিখেছিলাম, তারপরে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি যখন দাদুর মতোই ঘোড়ার পিঠে চেপে অশ্বারোহণ করতাম, তখন একবার ঘোড়ার পিঠে চাপিয়ে আমি খুব বাজেভাবে ঘোড়ার উপর থেকে মাটিতে পড়ে গেছিলাম, এবং আমার পায়ে খুব বাজেভাবে আঘাত লেগেছিল, যার ফলে আমাকে 3 মাস রেস্টে থাকতে হয়েছিল। এবং বাড়ির সবাই আমাকে ঘোড়া থেকে দূর করে দিয়েছিল। আসলে ওই ঘোড়া থেকে পড়ে গিয়ে আমার পায়ের হাড় ক্র্যাক হয়ে গিয়েছিল। কিন্তু তোমার এখানে আসার পরে, ওই লাল ঘোড়াটাকে দেখার পরে, আমার আবার আগের কথাগুলোই মনে পড়ে যায়। তোমার এখানে আসার পরে ওই ঘোড়া দুটোকে দেখে আমি মোবাইলের মধ্যে দেখতাম যে কিভাবে একটা আলগা ঘোড়াকে ট্যাকল করতে হয়, এবং আমি রাতের বেলা ঘোড়ার ভিডিওগুলো দেখে মুখ থেকে সে আওয়াজগুলো বের করতাম। কারণ তাদেরকে পোষ মানানোর জন্য তাদের মতো করে হ্যান্ডেল করতে হয়। আসলে প্রত্যেকটা পশুকে পোষ মানানোর জন্য একটা করে নির্দিষ্ট শব্দ থাকে, এবং আমরা যখন সেই শব্দটা মুখ দিয়ে বের করি, তখন ওই শব্দের মাধ্যমেই তারা বুঝতে পারে যে আমরা তার প্রভু। তোমার এখানে আসার পরে প্রথম দিন থেকে আমি প্রত্যেক দিন ভোরবেলাতে তোমার ঘুম থেকে ওঠার আগে ওই আস্তাবলে গিয়ে ঘোড়া দুটোকে পোষ মানানোর চেষ্টা করতাম, এবং আজকে তারা দুজনেই খুব ভালোভাবে আমাকে চিনে গেছে। আসলে আমার কিছু জিজ্ঞেস করার আগেই রাহুল আমাকে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিল। কারণ রাহুল আমার কথা বলার ধরন দেখে বুঝে গেছিল যে আমি কেন আজ সকালবেলা তার সঙ্গে রেগে গিয়ে এইরকমভাবে কথাবার্তা বলেছিলাম। সে আমার ইশারা বুঝতে পেরেছিল। রাহুলের কথা শোনার পরে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল। কারণ আমি তাকে অনেক ভুল ভেবেছিলাম, এবং তার সঙ্গে এই ব্যাপারে কথা বলার পরে আমার নিজের খুবই লজ্জা লাগছে। কারণ আমি তাকে খুব খারাপ ভেবেছিলাম। আমার মনে তার প্রতি যা ঘৃণা ছিল সেটা আমি নিজের মন থেকে বের করে ফেলেছিলাম। তারপর সেদিন রাত্রিবেলা যখন আমি রাহুলের সঙ্গে বসে একসঙ্গে খাবার খেয়েছিলাম, এবং সে যখন খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছিল, তার কিছুক্ষণ পরেই আমাদের বাড়ির বেল বেজে উঠেছিল। তখন রাত 11 বাজেছিল। বাড়ির দরজা খোলার আগে আমি এটা ভাবছিলাম, এত রাত্রে বেলা আমাদের বাড়িতে কে এসেছেন। দরজাটা খোলার আগে আমি জিজ্ঞেস করেছিলাম বাইরে থেকে। তখন বরের গলার আওয়াজ শুনতে পেয়ে আমি তাড়াতাড়ি দরজা খুলতে আমার খুশির ঠিকানা ছিল না, কারণ বর আমার সামনে দাঁড়িয়ে ছিল। তারপর বর বলেছিল সে নাকি আমাকে সারপ্রাইজ দেবে বলে আমাকে আগে থেকে কিছুই জানায়নি, যে সে আজকে রাতে বাড়ি ফিরবে। তাকে দেখামাত্রই আমি তাকে জড়িয়ে ধরেছিলাম এবং তাকে অনেক চুমু দিয়েছিলাম। বর বলেছিল সে আর বিদেশে যাবে না, তার যা কাজ ছিল সে সব কাজ ছেড়ে এসেছে। সেদিন আমি বরকে দেখে ভেবেছিলাম যে আমি যদি রাহুলের ব্যাপারে কিছু বরকে বলে দিতাম, তাহলে আমি কিন্তু বরের কাছে খারাপ হয়ে যেতাম। কারণ রাহুলের মনে তো সেরকম কিছুই ছিল না, যেরকমটা আমি তার ব্যাপারে ভেবেছিলাম। রাহুলের কথাবার্তার ধরন দেখে আমি তার প্রতি মনে মনে যা ধারণা করেছিলাম, সেটা আমার মনের ভুল ধারণা ছিল। এই জন্যই বলে কিছু কিছু কথার আগে থেকেই খারাপ মানে বের করতে নেই, সেই কথাটাকে আগে যাচাই করে নেওয়া উচিত। যেমনটা আমি ভেবেছিলাম রাহুলের ব্যাপারে, আমি রাহুলের কথার খুব খারাপ মানে ভেবে নিয়েছিলাম, যেটা ও কখনোই বলতে চায়নি। সেদিনের পর থেকে বর আর কোনো দিন আমাকে ছেড়ে বিদেশে যায়নি, এবং রাহুল ও আমার ছেলের মতোই আমাদের খুব খেয়াল রাখত, এবং আমার সঙ্গে খুব কথা বলতো। এমনকি বর যখন অফিসে ব্যস্ত থাকত, তখন রাহুল বাড়ির সমস্ত বাজার ঘাট করে দিত। আমি এখন বরের সঙ্গে অনেক খুশি আছি, এবং রাহুলকেও নিজের ছেলে মনে করে ভালোবাসি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।
ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।